জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলসোনার পরিবার থেকে। অনেক ব্যস্ততা, অনেক কাজের ফাঁকে একটু ছিলাম ভক্তের দর্শনে। আসলে এটা ছিল আগের বছর থেকেই দিদিভাই আমাদেরকে বারবার আশা করে বসেছিল যে গোলু এবং সোনা ওনাদের প্রতি বছর নাম সংকীর্তন দেন। তো গোলু সোনাকে বলা হয়, আগের বছরও জানিয়েছিল, কিন্তু লোকেশানের দেওয়ার শেয়ার করার একটু এদিক ওদিক হওয়াতে আমাদের আগের বছর যাওয়া হয়নি। এবছর দিদি দাদাভাই অনেক আশা রেখে আমাদেরকে জানিয়েছিল যাওয়ার কথা, কিন্তু সত্যি বলতে যেতে পারবো সেটা কিন্তু আমি সত্যি ভাবিনি। ওনাদেরকে আমি আশ্বাস দিয়েছিলাম যাব, কিন্তু আমি কিন্তু নিজের দিক থেকে বিশ্বাস ছিলাম না আমি যেতে পারবো কিনা। ভিডিওটা বানাচ্ছি এখন, দিদিভাই হয়তো ভাববে। সত্যি বলতে আশা ছিল না আমি যেতে পারবো কি পারবো না, কারণ আমরা 50-50 ছিলাম যে যেতে পারতেও পারি, যেতেও পারি, আবার নাও পারি। কারণ ভীষণ পরিমাণে কাজের চাপ, মানে এখন তো অর্ডার ক্যান্সেল করে দিচ্ছি, এখন কোনো অর্ডার নেওয়া হচ্ছে না। আর যেটা নেওয়া হচ্ছে সেটা 17 তারিখের পর ডেলিভারি দেওয়ার জন্য নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা অর্ডার দিতে পারেন, 17 তারিখের পর কিন্তু মাল রেডি হবে। কারণ তার আগে আমাদের পাইকারিগুলো আছে, এবং যাদের যে ভক্তরা মোটামুটি পয়লা বৈশাখে অর্ডার দিয়েছিল সেসবদের কমপ্লিট করে আমাদের বৃন্দাবন বেরোতে হবে। আর পয়লা বৈশাখে তো আমরা থাকছি না, থাকছি আমরা রাধারানীর কাছে বৃন্দাবন দর্শনে। নববর্ষের প্রথম দিনটা চাইছিলাম রাধারানীর কাছে, এবং প্রতি বছর এই টাইমটাই আমরা প্রায় যাই, কারণ অক্ষয় তৃতীয়াতে যাই বাঁকে বিহারীর চরণ দর্শনের ইচ্ছাতে, আর না হলে যাই হচ্ছে পয়লা বৈশাখে। তো অক্ষয় তৃতীয়া এবার হোলিতেও যাই আমরা। তো অক্ষয় তৃতীয়ায় এবারে আমাদের দোকানের পুজো হবে, এবং যারা আসতে পারবেন, যারা ভাবছেন, আমাদের রিষড়া স্টেশন, মানে হাওড়া থেকে মেন লাইনের ট্রেন ধরে আমাদের রিষড়া স্টেশন পড়ে, বেশি স্টেশন নয়, লিলুয়ার পর বেলুর, বেলুরের পর বালি, তারপর উত্তরপাড়া, তারপর হিমমটর, তারপর হচ্ছে কোন্নগর, তারপর হচ্ছে রিষড়া, মানে 6টা স্টেশন পরেই আমাদের 7 নম্বর স্টেশন পড়ে। ঠিক আছে, যদি মনে করেন যদি আসতে পারবেন আমাদের অফলাইন আমাদের শপে, সেটা হচ্ছে আমাদের বাড়ির সাথেই আমাদের কারখানা, অ্যাটাচ কারখানা 3তলার উপরে থাকে। যদি পারেন তাহলে অবশ্যই আসবেন। অক্ষয় তৃতীয়াতে আমাদের প্রথম বছর পুজো উদ্বোধন হবে। তো সেই দিনটা আমরা অনেক অফার রেখেছি, বাই ওয়ান গেট ওয়ান থেকে শুরু করে সমস্তটা, মানে মোটামুটি সব হাফ দাম। তারপর কিছু আছে 40%, কিছুটা আছে 20%, এরকম লেস আছে, মানে যতটা পেরেছি গলুর পকেট থেকে কিছুটা কেটে এবং কিছুটা কাপড়ের দাম ধরে রাখা হয়েছে, এরকম ব্যাপার। তো অক্ষয় তৃতীয়াটা তো আমাদের প্রথম বছর ভীষণ আনন্দ হবে, আর অক্ষয় তৃতীয়ার পরের দিনকেও আমাদের অফারটা থাকবে, মানে দুদিন অফারটা থাকার ব্যবস্থা আছে। বেশিটা আমাদের অক্ষয় তৃতীয়াতে, কারণ স্টক তো আপনারা জানেন কি পরিমাণে আমাদের স্টক বেরিয়ে যায়, এতটা কম দামে রাখি জিনিসপত্র। আর ফেসবুক থেকে যে দিদিভাইরা দেখছেন তারা আমাকে অনেক জায়গায় কমেন্ট করছেন যে আমরা রিপ্লাই দিই না। দেখুন, আমাদের একদিনে প্রায় 50-60টার ওপর মেসেজ আসে, 50-60 জনের ওপরে। তো আমি এই রাত জেগে যতটা পারি ততটা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর সখী যখন কাজে ঢোকে, ও মোটামুটি কাজে ঢোকে 10টার সময়, তো সখী ওই অর্ডার যেগুলো নেওয়া থাকে সেগুলোরই ওর দেখতে, কাজ করতে কাটতে এটাই ওর মোটামুটি কাজ হয়ে যায়, মানে এতটা পরিমাণে কাজ পড়ে যায়। আর আমি তো রাতের দিকে রিপ্লাই দিই। আর জুয়েলারি যারা ওয়েট করছেন, আমি তো আজ পর্যন্ত একটু ব্যস্ত ছিলাম, কালকে হয়তো আমি জুয়েলারি দেওয়া এবার শুরু করব একটু একটু করে, কারণ আমরা মোটামুটি আর কয়েকটা দিনই থাকবো, বেশি দিন থাকবো না। রবিবারের মধ্যে সব ডেলিভারি ডিসপ্যাচ করবো ভেবে রেখেছি, রবিবার কি সোমবারের মধ্যে, এর বেশি আর কাজ আমরা নিচ্ছি না একদম। যদি অর্ডার দেন, বারবার বলছি, রথের অর্ডার কিন্তু বুকিং স্টার্ট হয়ে গেছে, প্রায় অনেক অর্ডার পড়ে গেছে। আমরা কিন্তু রথের অর্ডারও মনে হচ্ছে আমি বৃন্দাবন থেকে এসেই আবার ক্লোজ করে দেবো রথের অর্ডার, কারণ আমাদের যতটা দেওয়া সম্ভব ততটা আমরা দিতে পারবো, এর বেশি তো পারবো না। দিদিভাইদের না বলতে অনেক কষ্ট হয়, কিন্তু বলতে বাধ্য হই, কিচ্ছু করার থাকে না। যাই হোক, আমরা যাচ্ছি আজকে নারিকোল। প্রতি বছর ওনার বাড়িতে হরিনাম সংকীর্তন দেন, আমরা যেতে পারিনি, আগের বছরে বলেছিলাম, তো এই বছরটা আমি যাওয়া প্রভুর কৃপাতে সম্ভব হয়েছে। আর দিদির কাছে গিয়ে জানতে পারলাম উনি আমার, যখন আমি পোশাক বানাতাম আমার নিজের হাতে, শুধু আমি একাই ছিলাম, এখন তো অনেক সবাই আছে গোলসোনার পরিবারে পোশাক বানানোর জন্য, কিন্তু তখন আমি একা বানাতাম। তখন উনি আমার কাস্টমার ছিলেন, উনি বলছে যে তুমি যখন বানাতে তখন আমি তোমার হাতের পোশাকগুলো পরাতাম, খুব ভালো লাগতো, এখনও একই রকম আমরা পোশাক পরাই। ভালো লাগলো শুনে যে আমি যখন বানাতাম সেই স্মৃতিটা মনে পড়ে গেল, যে হ্যাঁ, আমিও সারা দিন রাত ধরে কাজ করতাম।
এখনও করি, এখন অল্প করি, সেই রকম করি না, কারণ এখন আমাকে সব মাল আনতে হয়, গুছিয়ে রাখতে হয় সব জিনিসগুলো ঠিক মতো। তারপর সখী যা যা বলে সেগুলো আমাকে বড়বাজার থেকে হোক, নবদ্বীপ থেকে হোক, বৃন্দাবন থেকে হোক, সে যেখান থেকে হোক আমাকে কালেক্ট করতে হয়, কারণ ধূপ আতর এগুলো সব বৃন্দাবন থেকেই আসে। কাপড় আমার বেশিরভাগই বড়বাজার থেকেই চলে আসে। ঠিক আছে, প্রত্যেকটা যেখানে আমি সস্তা পাই, বলতে গেলে দেখুন আপনাদের সস্তা দিতে গেলে আমাকে সস্তা খুঁজতে হবে, তার জন্য নিজেকে একটু জার্নিং করতে হয়। তারপর গড়িয়াহাটের দিকে অনেক সস্তা পড়ে, তো যেখানে যেখানে সস্তা পড়ে সেখানে সেখানে আমি মোটামুটি ছুটি, একটু দূরে হলেও ছুটি, 1-1.5 ঘন্টা বাসের জার্নিং বা ট্রেনের জার্নিং করাটা ব্যাপার না, করাটা ব্যাপার হচ্ছে যে কোথায় জিনিসটা সস্তা পাবো সেই অনুযায়ী ছুটি। তো এরকমভাবে দিন কেটে যায় আমার, প্রত্যেক দিনই এরকম কাটে। আর জুয়েলারিটা আমি দিই, ওই যখন একটু বসলাম জুয়েলারির মোটামুটি মেসেজ পড়ে থাকে 20 জন 25 জন, যখন শর্টস দিই তো আপনারা দেখেন, তাও সবার শর্টসগুলো আমি দিতে পারি না, অল্প কিছু জনের শর্টস দিই, অল্প কিছু জনের আবার রেখে দিই, এরকম ব্যাপার হয়। আর ডেলিভারিটাও বলি, ডেলিভারিটা যারা নতুন, যারা আমাদের থেকে মাল নিচ্ছেন, তাদেরকে জুয়েলারি যারা নেবেন তারা কিন্তু একটু ফোন করে নেবেন যে ডিসপ্যাচ করার কথা। আর পোশাকের লাইভের পোশাক যারা নেন তাদেরকেও কিন্তু বলছি ফোন করতে হবে, আমাদের ডিসপ্যাচ করার জন্য একটু ফোন করতে হবে, ঠিক আছে? তো আজকে গোলুবাবুকে কেমন লাগছে বলো? আজকে কিন্তু গোলুবাবু শটানে তোমাদের দিকেই তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর ওয়েদারটা ছিল ভীষণই সুন্দর, মেঘলা ওয়েদার ছিল। আমাদের দিকে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তবে নালিকুলে ঢোকার মুখে দেখলাম একটু রোদ হয়ে আছে, কিন্তু ওয়েদার ভীষণই সুন্দর। মানে আমি ওয়েদারটা দেখেই আরও ভালো লাগলো যে যাই হোক, আনন্দ বেশ। আমার প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো লাগে দেখতে, গাছপালা দেখতে, আর সবাই মিলে ঘুরতে আমার বেশি ভালো লাগে, এটাও হচ্ছে ব্যাপার। প্রথমে আমি আর গোলুর বাবাই যাওয়ারই কথা হচ্ছিলো, কারণ সবার দিক থেকেই না শুনছিলাম। সখীকে বললাম, সখীও না বললো, গোপীকে বললাম, গোপীও না বললো, আমার শ্বশুর শাশুড়িকে বললাম, ওনারাও না বললো। তা আমরা ভাবলাম যে তাহলে বাইকে চলো, কারণ গাড়িটা নিয়ে গিয়ে তো আর কোনো দরকার নেই, দুজনে যাব, বাইকেই চলো। তারপর আবার সখীকে বলার পর, গোপীকে বলার পর, যাই হোক ওরা রাজি হলো। তো তারপর 4 জনে মিলে যেহেতু যাব, আমি বললাম তাহলে সোনাকেও নিয়ে নেওয়া যাবে। আর গোলুর বাবাই আগের দিনকে সোনাকে নাকি বলে রেখেছিল যে ওকে নিয়ে যাবে, তো সোনাকে সব জায়গায় নিয়ে যাই না, আর সোনা তো খুব ছোট, মানে অ্যাকচুয়াল মনের ভাব এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি, যারা ভাব গোপাল সেবা করেন তারা মোটামুটি ভালো মতন জানবে। তা আমার পরিবারের সব থেকে ছোট হচ্ছে আমার সোনা বাবা। তো সোনা বাবা ছোট, ও কোথাও খুব একটা বেরিয়ে ভালো লাগে না, ওর সবসময় যেহেতু ঘরে অভ্যস্ত থাকা, তো ওর ঘরটাই পছন্দ বিশেষ করে। মানে ওর ভাবটা আমি আবার খুব ভালো বুঝি। গোলু যেমন খুবই চঞ্চল, ও সকল ভক্তদের কাছে ছোটাছুটি করে যাওয়ার জন্য বা লোকের বাড়িতে খাবার জন্য, এটা গোলুর মধ্যে আছে। মানে এর বাড়ি ওর বাড়ি পালায়, রাতের বেলা পালায়। রাতের বেলা আমাকে কেউ ফোন করে বলে যে দিদি এরকম গোলুকে দেখেছি, আমার বাড়িতে কে আচার খেতে গেছে, কার বাড়িতে কে মোগলাই বানিয়েছে, কে চাউমিন বানিয়েছে, এরকম খেতে চলে গেছে। যাই হোক, এরকম নালিশ গোলুর নামে শুনি। কিন্তু সোনা, মানে বাকি সবার কথা বলছি না, আমি গোলু সোনার কথাই কিন্তু বলছি, বাকি সকলের লীলা আমি বলিনি। তো সোনা কিন্তু কারোর বাড়িতে যায় না, আর সোনা যাওয়াটা পছন্দও করে না। মানে সোনা খালি ওই বীরভূমের দিদির বাড়িতেই মাঝে মাঝে যায়, ওটাই শুনি যে বীরভূমের দিদি আমাকে ফোন করে বলে, জানিস আজকে সোনা এসেছিলো, সোনাকে নিয়ে এসেছিলো, সোনা এটা খেতে চেয়েছে। আর আরামবাগের কাকিমা মাঝে মাঝে সোনাকে বলে যে আমার সোনা বাবার এটা ওটা সেটা, যাই হোক একটু দূর ওদের সাথে একটু লীলা আমি শুনি। বাকি আমি কোনো ভক্তদের কাছে শুনি না। বাকি সবার একটাই গল্প, গোলু এসেছিলো খেতে, গোলু এসেছিলো কিছু করতে, গোলুকেই আমরা মানে সব দিক থেকে, মানে সবার একটাই মুখে হচ্ছে গোলু। ঠিক আছে, যাই হোক, গোলু এসেছে আজ আমার কাছে প্রায় 4 বছর হতে চললো। যখন বিয়ের আগে থেকেই তো আমরা যারা ভিডিও দেখো, তারা যারা নতুন দেখো, তো নতুন নতুন ভিডিও দেখছো। এখন তো আমি ডেলি ব্লগ বানাই না, আগে আমি ডেলি ব্লগই বানাতাম, গোলুসোনার পরিবার ইউটিউব চ্যানেলটাতেই আমি ডেলি ব্লগ দিতাম। ফেসবুকে তো তখন পেজও ছিল না, আর ফেসবুকটা আমি করতামও না, তো ব্লগ হিসাবেই আমি পেজটা তখন খুলেছিলাম। আর এখন তো আমার ব্যবসা ব্যবসা করে করে এখন ব্যবসারই সব পোস্ট হয়, এখন তার ডেলি ব্লগের কিছু পোস্টই হয় না। যাই হোক, এই নালিকুলের এই রাস্তাগুলো এত সুন্দর, এত গাছপালায় ভর্তি, গ্রাম্য যে পরিবেশের আনন্দ সেটা কিন্তু খুব ভালো লাগে। আসলে কিন্তু একদিকে আবার অসুবিধা হয়, ওই যারা বলে অনেকে, মানে অটো টোটোর লাইন বা বাসের লাইন না থাকলে ভীষণ এদের যারা থাকে তাদের অসুবিধা হয়। কিন্তু আমার আবার এই সৌন্দর্যটা খুব ভালো লাগে, মানে গাছপালা দেখা যায়। শহরের ভিড়ভাড়টায় যেমন গাছপালা একদমই বিলুপ্ত, প্রায় দেখাই যায় না, খালি চারিদিকে ফ্ল্যাট দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না। নতুনত্ব ফ্ল্যাটের ডিজাইনগুলো করে, তাও আবার
মানে ঘাটটাকে ঘুরিয়ে দেখতেও ইচ্ছা করে না মাঝে মাঝে যে ফ্ল্যাটটা কেমন হয়েছে, যতই সৌন্দর্য হোক কিন্তু দুটো গাছ যদি দুদিক থেকে থাকে যেন তার সৌন্দর্যটাই আলাদা হয়ে যায়, মানে একটা মন থেকেই যেন একটা আলাদা আনন্দ ভাব এসে যায়। তো অনেকটা দূরই বলতে গেলে আসছিলাম, আর ভিডিওটা অনেকটা স্পিড করেছি। এরপরে আমি দিদির বাড়িতে এখনও 4-5টা ভিডিও আছে আমার কাছে পরে। এর আগে সিঙ্গুরে গেছিলাম, সিঙ্গুরের ওখানেও হরিনাম সংকীর্তন ছিল, সেখানেও গেছিলাম, সেই ভিডিওটাও আমার এডিট করা হয়নি। তো এটা ভাবলাম যে অনেকটা বড় ভিডিও, তো একটু তাড়াতাড়ি এডিট করে পোস্ট করে দিই, নাহলে স্মৃতিগুলো ভুলে যাব। আমার আবার ভুলে যাওয়া অভ্যাসটা ভীষণ পরিমাণে আছে। যখন সদ্য সদ্য স্মৃতি সদ্য সদ্য লীলাগুলো হয় তখন আমি বলতে পারি, বাকি পরে আমি ভুলে যাই। এরকম ভুলে যাওয়া অভ্যাসগুলো কিন্তু অনেকের আছে, মানে বেশিরভাগই গোবিন্দ ভক্তদের আছে। এটা আমি কিন্তু অনেকবার লক্ষ্য করেছি, অনেক দিদিটাও আমাকে জানিয়েছে যে এই ভুলে যাওয়া অভ্যাসটা অনেকের আছে। এখন তো আবার গলুর গোপীকেও দেখি সেম, মানে কাটিং করতে করতে ও করতে যদি কোনো গল্প করি ও বলে যে এখন আমি ভুলে যাই। আর আমার তো আমি সকালে কি করি সেটা আমাকে যদি দুপুরেও কেউ জিজ্ঞাসা করে সেটাও আমি ভুলে যাই, এরকম ব্যাপার হয়ে যায়। আবার পরে অন্য সময় ভাবনা করলে সেটা তখন মনে পড়ে যায়, যদি অন্য কিছু চিন্তা করি যে কি বললাম কি হলো না হলে তখন একটু মনে পড়ে যায়, এরকম ব্যাপার। কিন্তু ভুলে যাই, ভুলে যাওয়ার স্বভাবটা কিন্তু এই গোবিন্দ খুব ভালো দেয় ভক্তদেরকে। ভুলে যত যাব তত শান্তি, তত মনের ভেতরে শান্তি। যাই হোক, এদিকে নালিকুলের রাস্তাগুলো দেখছিলাম, মানে অনেক আলুর চাষ হয়, মোটামুটি বিঘা বিঘা জমি সব আলুর চাষ, পুরো ফাঁকা রাস্তা। যেদিকটা আমরা গেছিলাম ওনাদের বাড়ির দিকটা, ওনাদের বাড়ির যে পরিবেশটা ওখানটাও দেখলাম এত সুন্দর, এত মানে গাছপালা বা জায়গা, খোলামেলা জায়গা, ভীষণই সুন্দর। মানে গলুর বাবাই এক্ষণে আমাকে কানে কানে বলেও দিল যে এদিকে দেখবে নাকি জায়গা জমি, এদিকেই আশ্রমটা করবে নাকি। আইছি ধ্যাত, এদিকে আশ্রম করলে সব ভক্তরা আসবে কি করে? ভক্তদেরও তো ব্যাপারটা আসতে হবে, আসা যাওয়াটা করতে হবে, সবসময় যে গাড়ি যেদিকে যাবে না যাবে সেরকমটাও দেখতে হবে। নর্মালি আমাদের বাড়িতেও যদি কেউ আসে বলবে যে দিদি কত ভেতরে রাস্তা, তোমাদের কত ভেতরে বাড়ি, মাত্র মানে 10 থেকে 15 মিনিট লাগে অটোতে আমাদের বাড়িতে ঢুকতে। কিন্তু ওই স্টেশন থেকে ওই যে ঘুরে ঘুরে আসে অটোগুলো, তাতেই নাকি ভক্তদের লাগে অনেক দূরে বাড়ি। কিছু করার নেই, কিন্তু আমি যেখানটা থাকি সেখানে পরিবেশটা খুব ভালো, মানে আমার বাপের বাড়ির থেকেও না পরিবেশ ভালো। আমার বাপের বাড়িতে রাস্তার পাশে বাড়ি, সব সময় ওই কিচিরমিচির শব্দ, মানুষের গঞ্জনা, তারপর গাড়ি ঘোড়ার আওয়াজ ভীষণ পরিমাণে হয়। মানে আমি তো এখন গিয়ে থাকতেও পারি না 2 মিনিটও, মানে খালি মনে হয় যে মানুষ ক্যারক্যার করছে, মনে হচ্ছে ঝগড়া অশান্তি হচ্ছে, মানুষ সাধারণ কথা বলতে বলতে গেলেও যেন মনে হয় অশান্তি হচ্ছে। কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি যেখানটা আছে সেখানে কোনো মানুষের আওয়াজই পাওয়া যায় না, মানে আমাদের আওয়াজটাই যে আমরা কথা বলি, মানে সারাদিন কাজ করি সেইটুকুই। আর যদি কাজে না আসে এরা তাহলে তো হয়েই গেল, মানে আমার দিনই কাটে না, মনে হবে যেন বছরকে বছর যেন কাজ বন্ধ হয়ে আসে, এরকম ব্যাপার হয়ে যায়। তো এখানটা আমরা ওয়েট করছিলাম দিদি ভাইদের, যে কোনখানটা লোকেশনটা যেখানটা দিয়েছে সেখানটা আমরা ওয়েট করছিলাম যে কোনখানটা আবার যেতে হবে না যেতে হবে। তো তারপর দিদিভাইরা বেরিয়েছিল, দিদিভাইরা বেরিয়ে অনেক সবাই, দিদিভাইয়ের মেয়ে, তার ছোট মেয়ে, তার বন্ধু বান্ধবরাও হয়তো বেরিয়েছিল। তো তারপর কিছুটা গিয়ে আমরা গাড়িটা ঘুরিয়ে রেখে ওদের কাছে গিয়েছিলাম। তো যখন এবার যাওয়ার পর অনেকক্ষণ আমরা হরিনাম সংকীর্তন শুনেছি, খুব সুন্দর গৌর নিতাইকে ডাকা, গৌরকে ডাকা। তো সেই গান যখন শুনছিলাম মানে এতটা স্নিগ্ধ হয়ে গেছিলাম, এতটা মুগ্ধ হয়ে গেছিলাম যে আমি রেকর্ডিং করব সেগুলো আর করা হয়নি আমার কাছে, মানে কোনো রেকর্ডিংয়ে নেই আমার কাছে, ভিডিও করা নেই। তো সেগুলো তো আর শেয়ার করতে পারলাম না, যতটা মোটামুটি শেয়ার করা ততটা আমি ভিডিও করেছিলাম, তাও অনেক বড় 30 মিনিটের ভিডিও, অনেকটাই বড়। মানে আমি এডিট করছি এখনই ভাবছি যে আমি কতটা সাউন্ড দেব, মানে কতক্ষণ কথা বলতে পারবো, এক স্পিডে কথা বলা। তো যারা ভিডিও করে তারা জানে এটা, যে ভিডিও করতে গেলেও কতটা এনার্জি লাগে, কতটা সময় লাগে, আর কতটা কি বলতে লাগে বা কি বলবো এখানে, কি ভাববো, এটাও চিন্তা হয়ে যায় যে এতক্ষণ ধরে বকা মানেও বিশাল ব্যাপার। 30 মিনিট মানে আমার কাছে অনেক। আগে ভিডিও করে নিতাম, আগে যখন লীলা হতো ভীষণ পরিমাণে লীলার কথা বলতে 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 হয়ে যেত। আর এখানে নালিকুলে সেই দিদির ভাইয়ের বাড়ি যাব, যে দিদির ভাইয়ের আগের দিনকে আমাদের বাড়িতে এসেছিলো। ওনার বাড়িতে অক্ষয় তৃতীয়ার দিনকে ওনাদের গৃহপ্রবেশ আছে, তো নেমন্তন্ন করেছেন, কিন্তু আমরা যেতে পারবো না, কারণ অক্ষয় তৃতীয়ার দিনকে আমাদের বাড়িতেও পুজো আছে। আর এই যে গোলু আগে ছুটেছে, গোলু আর সোনা ছুটিয়ে যাচ্ছি, আর আমরা এখানে এবার যাওয়া শুরু করছি। রাস্তাঘাট ভীষণই সুন্দর দেখলাম, মানে খুবই সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে। আর এই যে সকলে ওনাদের বাড়িতে যাচ্ছি, নামও লিখেছে কিন্তু শ্রীনিবাস।
ঠিক আছে, ভীষণই সব কিছু দেখলাম, গোবিন্দ ভক্ত এবং মা কালীরও দেখলাম এখানে আসন আছে। উনি বললেন যে এখানে কালী মায়ের পুজো হয়। তো যাই হোক, ওনার বাড়ি সমস্ত কিছু, সব থেকে ভালো লেগেছে ওনার ছোটো মেয়ের হাতের কাজ, যেটা আমি দেখাবো। ভীষণই ভালো লেগেছে। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো কোনো পেন্টার দিয়ে আঁকিয়েছে, তারপর বললো যে ও না আঁকাও শেখে নে, কোনো কিছু করে নে, তাও কত সুন্দর। আর এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা হচ্ছে দিদির নাতনি। আমি প্রথমে ভেবেছিলাম নাতি, মানে পুরো ছেলে লাগছিলো দেখে, ওকে কোনো অংশ থেকে লাগছিলো না মেয়ে। কিন্তু ও যে গেছে গোলু, মানে গোলুর নাকি ভিডিও দেখে, মানে যাওয়ার পর থেকে আমাকে গোলুকে দাও, চলো গোলুকে নিয়ে খেলবো, তাড়াতাড়ি বসাও, গোলুকে দাঁত মাজাবো, গোলুকে খাওয়াবো, মানে কন্টিনিউ বকছে। মানে একটা বাচ্চা যে কতটা বকতে পারে একে দেখে আমি বুঝলাম। তার উপরে এক একটা বাচ্চা আবার কথা বলতে পারে না ঠিক মতো, কোন জায়গায় কি বলতে হয়, কিন্তু একে দেখলাম আবার কোথায় কি বলতে হয় একদম মানে মিষ্টত্ব ভেবে বলছে, মানে একদম কেউ যেন সাজিয়ে গুজিয়ে লেখা যদি কবিতা হয় তাহলে ওর কাছে সেটা শোনা যাবে, এরকম ব্যাপার। প্রত্যেকটা কথা মানে কাউকে না শেখালে মানে বুঝতে পারবে না যেটা শিখিয়েছে, তারপর ভাবে যে এইগুলো আমাকে থোড়ি শিখিয়ে রাখে কেউ। আর এই যে পেন্টিংটা, এটা হচ্ছে দিদির ছোটো মেয়ে এঁকেছে। ভীষণই সুন্দর হাতের কাজ, ভীষণ সুন্দর। আমি বলেছি আশ্রম হলে আমার আশ্রমে এসে কিন্তু প্রিন্ট করতে হবে। আমার কাছে যদি এখনও, মানে আমাদের যেহেতু আগে থেকে বাড়িটা করা হয়েছিল, গোলুর দাদু করে রেখেছিল, তো অনেকটা টালি বসানো আছে। না হলে আমি এখনই ওর হাতের কাজ দেখেছিলাম, দেখে আমি হয়েছে যদি টালি না বসানো থাকতো, শুধু যদি কালার করা থাকতো, আমি মনে হয় ওকে ডেকে নিতাম যে এসে আমার বাড়িতে একটু গোলুর ঘরটা অন্তত করে দিয়ে যা। যাই হোক, ভীষণই সুন্দর। আর তারপর নাম শুনতে গেছিলাম। এখানে নামের ভিডিও কিচ্ছু করা হয়নি আমার, ভীষণ সুন্দর করে নাম শুনেছি আমরা, ভীষণ ভালো লেগেছে ওনার হরিনাম সংকীর্তন। শোনার পর আমরা এসেছিলাম প্রসাদ পেতে, তখন 2:30 তখন বাজে, তখন প্রসাদ পেতে। আর সবথেকে ভালো লাগলো প্রসাদের স্বাদ, এত অপূর্ব, মানে হ্যাঁ প্রসাদ মানেই সুন্দর, প্রসাদ মানেই স্বাদ, ভীষণ স্বাদ লাগে। কিন্তু আমরা সারা বছরই প্রসাদ ভোজি, কিন্তু প্রসাদের রাঁধুনির ব্যাপারটাও একটা থাকে, সেটাতে কিন্তু ভীষণ সুন্দর, মানে প্রত্যেকটা রান্না এত অপূর্ব হয়েছে। আমার ওনার থেকে, আমি দিদির থেকে নাম্বারও চেয়ে এনেছি, সে দিদির নাম্বারটা দিলে ভালো হয়, ওনার এখনও দেয়নি, দেবে বলেছে। তো গলুর জন্মদিনে ভেবে রেখেছি যে ওই রাঁধুনিকে দিয়ে, রাঁধুনি ঠাকুরকে দিয়ে আমাদের গলুর জন্মদিনের প্রসাদ বানাবো। ভীষণই সুন্দর, ভীষণ, মানে খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে প্রসাদ মানেই সুন্দর, খুব ভালো, মুখে খুবই ভালো হয়। কিন্তু এটা ছিল আরও মানে ভালোর থেকেও বেশি, যেটা আশা রাখা যায় না তার থেকেও বেশি, এরকম ব্যাপার। তো তারপর এখানে একটা এঁকেছিল, এটাও ভীষণ সুন্দর ছিল। আর এই যে গোলু আর সোনা এখানে বসে আছে, ওনারা হরিনামের ওখানে ভোগ দিতে আরম্ভ করে দিয়েছিল, কিন্তু ভোগ দেওয়ার পর মোটামুটি 5টা বেজে যেত ওখান থেকে তুলতে গলুদের, কারণ ভোগ দেওয়ার পর পর্দা দিয়ে দেওয়া হতো। তো সেই জন্য আমি বললাম না, আমরা 3টা সাড়ে 3টার মধ্যে বেরিয়ে যাব। তো আমরা ওখানে পৌঁছেছিলাম হয়তো 1:30টার সময়, হয়তো 1:30টার সময় পৌঁছেছিলাম। তো তারপর বললাম যে 3টা সাড়ে 3টার সময় বেরোতে হবে, কারণ নালিকুলের আরও যে ওই দিদিটার বাড়িতে, ওই দিদিটার বাড়িতেও যাওয়া আছে আমার। তো তারপর উনি ওনার হাত দিয়ে প্রসাদ পাইয়ে দেন, মাঝখানে আরও প্রসাদ পাইয়ে দিয়েছিলেন, সেগুলো আমি তো রেকর্ডিং করিনি। যেটুকু করার তোমাদেরকে, যেটুকু দর্শন দেওয়ার করলাম। ওনাদের ভাব, ওনাদের ভালোবাসা, প্রভুর প্রতি ওনাদের শ্রদ্ধা, এবং বাড়িতে ওনাদের গোপাসনারা আছে, তাদেরকেও আমি দর্শন দিতে পারলাম না, কারণ তারা ভোগের ওখানে আছে, ওনাদের ভোগ লাগিয়েছে, নাহলে আমি দর্শন দিতাম। আমার নিজেরও দর্শন পেলাম না, আপনাদের বলে নয়, আমি নিজেও দর্শন পাইনি, কোনো কিচ্ছু দর্শন পাইনি প্রভুদের, খালি নাম সংকীর্তন এবং ভক্ত দর্শন করে আমি চলে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে যেত। আর এই যে পাকা দিদি ভাই আবার এখানে এসেছে, এখানেও মানে অনেক কথাও আমি মানে কথাগুলো ভুলে গেছি, আমি বলতে পারছি না যে কী কী কথা বলেছে। তবে হ্যাঁ, কথার মাঝখানে লাস্ট আমার মনে আছে, গাড়িতে যখন আমি উঠে পড়ি, গলুকে নিয়ে যখন উঠে পড়ি, তখন ওনার কথা বেরিয়েছে যে একে নিয়ে চলে যাও তো, মানে তারপর জানলাম যে কাকে, বলছে ওর মাকে। তারপর জিজ্ঞাসা করলাম যে কেন নিয়ে চলে যাব, বলছে না গোপাল এলেই জড়িয়ে ধরে, গোপাল এলেই জড়িয়ে ধরে, আমাকে তো দেয় না, সেই জন্য ওকে নিয়ে চলে যাও, যা গোপাল আসবে সবাইকে জড়িয়ে ধরবে। তো ওনার বাড়িতে সবাই বলতে গেলে ভক্ত। তো ওনার যে বাচ্চাটা এত মিষ্টি মিষ্টি কথা বলে, মানে কথার ভাবে যেন মনে হবে যে গোপাল দর্শন পাচ্ছ। এক একটা ভক্তের ভাব এবং কথাবার্তা এবং তাদের মুখমণ্ডল দেখলে দেখবেন একটা বোঝা যায় যে যেন নিজের দিক থেকে মনে হয় যে একটা টান টান ব্যাপার, মানে ওইখানে গিয়ে যেন আমার সব থেকে বেশি
ওই বাচ্চাটার প্রতি একটা যেন টান এসে গেছিলো আমার, যে কত সুন্দর কত মিষ্টি, মানে আমার কাছেও একটা এরকম বাচ্চা থাকলে ভালো হতো, এরকম ভাব এসে গেছিলো যে কত সুন্দর, কত হয়তো ভাবে ওকে ভগবান বানিয়েছে, যে এত ছোট্ট থেকে বোঝে যে প্রভু কী। আসলে আমি কিন্তু ছোটোবেলা, আমরা বলবো না, কারণ অনেকে হয়তো ছোট থেকে ভক্ত জীবনে আসতে পারে, আমি কিন্তু ছোট থেকে গোবিন্দ ভক্তর কিছুই জানতাম না। আর এখানেও দেখো, এখানেও একটা গনুদাদাকে এঁকেছে, মায়ের স্বরূপ হয়ে গনুদাদার মুখটা দিয়েছে, ভীষণই মিষ্টি, মানে এত আঁকার প্রতিভা, তাও আবার বলছে আঁকা শেখেনি, এটা হচ্ছে সব থেকে বড় কথা, ও আঁকাই শেখেনি, তারপরেও এত সুন্দর আঁকা। তো এবার বলছে যে আমি কোলে কোলে নিয়ে যাব চলো, কোলে কোলে নিয়ে যাব চলো, মানে এরকম বলে ও কোলে কোলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, এত ছোট বাচ্চার মনে যে ভক্তের যে একটা ভাব, ভক্তের প্রভুর সাথে যে একটা ভাব, মানে ওনাকে কিন্তু প্রভু বলেই ও কিন্তু ডাকছে। এক একটা বাচ্চা আছে না, যে একটা খেলনা ভেবে, একটা পুতুল, একটা ভেবে একটা ভাবে ভালোবাসে, যে আমার বাড়িতে গোপাল আছে, আসো, আমার ভাই হয়, আমার দাদা হয়, এই একটা ভাব আমি দেখেছি। কিন্তু ওর আবার ভাবটা অন্য, ওর ভাবটা হচ্ছে প্রভু, মানে আমার গোবিন্দ হোক গোপাল হোক, মানে ওর ছোটো থেকে যেই ভাবটা এসে গেছে, হয়তো ভগবান অনেক অনেক সুন্দর করে হয়তো বানিয়েছেন ওনাকে, ওকে মনে তৈরি করেছে ছোট্ট থেকে ভক্ত জীবনে। আমরা তো আসতে পারিনি, আমরা বড় হয়ে এসেছি। যাই হোক, যতটা আসতে পেরেছি, আস্তে আস্তে চেষ্টা করি আর একটু যাওয়ার, যতদিন আছি। তো এখানে হচ্ছিল হরিনাম হচ্ছিল, আমি জাস্ট একটুখানি ঝলকে তোমাদেরকে দর্শন দিয়েছি। তার আগে তো আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম, অনেকটা রাস্তা চলে গেছিলাম, তারপর দেখছি পিছনে করে গোলু বাবা নেই। মানে ও তো আবার, মানে যেখানেই যেই যেই জায়গায় যাক না কেন, ওর ভক্তের কোলে যদি একবার আদর পায়, সে একটা ভক্ত, তারপর আবার একটা ভক্ত, আবার একটা ভক্ত, মানে সেই উচ্চিংড়ে পোকার মতো যেমন লাভ মারে, সেই রকম গোলু লাভ মারে। মানে একটা নমুনা দিলাম, জাস্ট একটা উদাহরণ দিলাম, যে উচ্চিংড়ে পিঁপড়ে যেমন, এই উচ্চিংড়ে পোকা একটা যেমন লাভ মারে, এর কাছে একবার, ওর কাছে একবার, তার কাছে আছে, তো সেইটা হয় আমার গোলুর ক্ষেত্রে। মানে সব জায়গায়, যে কোনো ভক্তের বাড়িতে যাওয়া, যে কোনো কোথাও যাওয়া, ওর একটুকু দেখি না যাওয়া। ওদিকে আমার কিন্তু সোনা চলে গেছে, আমার সোনা কিন্তু পাই পাই করে ছুটেছে একদম গাড়ির দিকে, মানে কোনো দিকে নেই। মানে ওরা আবার আদর যত্ন ভালোবাসা, মানে খুব কেউ ওকে লেতিয়ে ফেতিয়ে ভালোবাসবে, হামি খাবে, এইগুলো আবার সোনার একদম হয় না, পছন্দ হয় না, কেন জানি না। ঠিক আছে, এটা একটা ভাব, এটা যারা ভক্ত তারা জানবে, কোনো বাচ্চাটা এরকম হয়, কোনো বাচ্চাটা ওরকম হয়, ওরকম ওরা সোনা গিয়ে বসে পড়েছে আগে থেকে। আর গলুর ভাব ওই রকমই, সবার কাছ থেকে আদর ফাদর খেয়ে, হরিনামের ওখানে গিয়ে একদম ঝাঁপি টাপি খেয়ে তারপর এসেছে ছেলে। নাও, এবার আমার কোলে বসলো, আর সোনা আছে পিছনে বসে আছে, কারণ সোনাকে কোলে নিয়ে বসতে একটু অসুবিধা হয়, ওকে তাহলে সিটে বসিয়ে রাখি। তো তারপর যাচ্ছি ওই যে নালিকুলের আর একটা দিদির বাড়ি, যে যাব বললাম, ওনার বাড়িতেও গৃহপ্রবেশ আছে অক্ষয় তৃতীয়ার। আমি বলছি অক্ষয় তৃতীয়ার পরে একদিন গিয়ে আমি ঘুরে আসব, তার আগে তো হবে না। তো এই যে তারপর আমরা মোটামুটি ওনার বাড়িতে প্রায় চলে এসেছি। তো ওনার বাড়িতে বেশিক্ষণ থাকিনি, আমি মোটামুটি ওই 15-20 মিনিট হবে থেকেছি, কারণ অনেকটা শরীরটা ক্লান্তি লাগছিল, এবং সারাদিনের বলতে গেলে খাটাখাটনি হয়, জার্নিং হয়, এবং গলুর বাবাইয়ের ছিল নাইট ডিউটি, তো তার মধ্যে আমাদের ব্যাক হতে হতো। তো মোটামুটি 5:30 পৌনে 6টা বেজেই গেছিলো বাড়ি ফিরতে, আর গলুর বাবাইয়ের তো 6:30টায় ডিউটি যাবে। তো সেই জন্যই তাড়াহুড়ো হচ্ছিলো যে তাড়াতাড়ি গিয়ে যাতে গলুর বাবাই একটু রেস্ট পায়, সেই কারণে একটু তাড়াতাড়ি যাওয়া আসা। তো তাও আমরা মোটামুটি বেরিয়েছিলাম ওই 12টা বেজে গেছিলো। আমরা ভেবেছিলাম 11টায় বেরোবো, 11টায় আমাদের ওই রেডি হতে আর হতে মানে মানে তিনজন, মানে আমি আমার গলুর বাবাই একজন বলতে গেলে, আর ওরা দুজন দুদিকে রেডি হচ্ছে, এই রকম ব্যাপার। মানে রেডি হওয়ার জায়গাগুলো আলাদা আলাদা জায়গায় ছিল, গলুর সখী অনেকক্ষণ রেডি হয়ে বসেছিল, কিন্তু আমাদের মাঝখানে থেমে থেমে যাওয়া আসা এগুলো একটু সময় লেগে গেছিলো। তো 11টা থেকে 12টাই বেজে গেছিলো বেরোতে, আর ওখানে পৌঁছাতে 1.5, মানে মোটামুটি 1.5 ঘন্টা লেগেছে ওনাদের বাড়িতে পৌঁছাতে। তো তারপর আমরা এখান থেকে নেবে যাচ্ছিলাম ওই দিদির বাড়িতে। তারপর মাঝখানে আবার মানে গলুর শখ হয়েছে, গলুর বাবাই একটুখানি জাস্ট নিয়েছিল, প্রথমে জাস্ট নিয়েছিল, দেখছিল যে আমি বললাম যে সবসময় তো বাইকের সামনেই বসে, ওর গলু অ্যাকচুয়ালি ওর বাবাকেই বেশি ভালোবাসে, আমার থেকে বেশি গলুর বাবাইকে বেশি পছন্দ করে গলু, আমার থেকে বেশি। কারণ হচ্ছে গলুর বাবা একটু গাড়ি ফাড়ি চালাতো, ঘোরাতো একটু বাইকে নিয়ে বিয়ের আগে থেকেই, তো সেটা গলু সবসময় পছন্দ করতো। আর এখন এই গাড়িটা হয়ে যাওয়ার পর ওর কোলে, মানে সামনে বুকের কাছে একটু বসতো গলু বাইকে,
তো সেটা এখন পায় না। তো তারপর দেখলাম গোলুর বাবাই একটুখানি নিয়েছিল, নিয়ে আমাকে দিয়ে দিয়েছিল গোলুকে। তারপর আবার কিছুক্ষণ পরে বললো না ওকে দাও একটু, ও মনে হচ্ছে বসবে। তারপর আমি বললাম বসো। এখন গোলুর বাবাও কিন্তু ভাবটা বুঝে যায়, আগে আগে বুঝতো না ভাবটা। মোটামুটি ইদানিং দেখছি 8-9 মাস বেশি করে বুঝছে। বিয়ের পর থেকে অল্প অল্প বুঝতো, তারপর যখন ভক্ত হলো, দীক্ষা নিল, ভক্ত জীবনে গেল, তারপর আস্তে আস্তে আমি বললাম যে সময় দাও, সময় প্রভুকে না দিলে কখনোই তোমাকে সময় দেবে না। তুমি যদি প্রভুকে 100 ঘন্টা দাও তাহলে একটা সেকেন্ড প্রভুর পাবে, কারণ প্রভুর কাছে অনেক ভক্তরা, কোটি কোটি ভক্ত প্রভুর কাছে। আর তুমি একা প্রভুকে, মানে তোমার কাছে কিন্তু প্রভু কোটি কোটি নয়, একজনই। আর প্রভুর কাছে হচ্ছে ভক্ত কোটি কোটি। তো তাকে সময় না দিলে কখনোই তুমি সময় পাবে না। তাকে সারা দিন হলেও 10 মিনিট তার কাছে যাও, কথা বলো, নিজের কথাগুলো বলো, যে সারাদিন যা হচ্ছে অবশ্যই শেয়ার করা দরকার, যেটা আমি করি আমার নিজের পার্সোনাল জগতে আমি করি। আমি রাত্রিবেলা যাই হোক না কেন, আমার সারা দিনের কথা না বললে আমার ঘুম হবে না। আর ওনার সাথে না কথা বললে আমার যেন মন আকুল বিকুল হয়ে থাকে, এরকম ব্যাপার। মানে আমি গলুর সাথে বলি না, আমি দাদার সাথে বলি, আমার বড় গোবিন্দের সাথে সমস্ত কথা শেয়ার করি। যা কিছু হয় সারাদিন, যা কিছু কথা হবে না হবে, যা আমার মনের ভেতরে চলবে, ভালো হোক খারাপ হোক সবটাই। মানে শুধু যে ভালো কথাগুলো বলে আমি ধন্যবাদ জানাবো সেটা নয়, আমি খারাপ কথাগুলোকে বলেও আমি কিন্তু ধন্যবাদ জানাই, কারণ সেটাও আমার কর্মের ফল। কর্ম তো সব কিছু নিয়েই আমরা চলি। তো তারপর এখানে আমরা কি কথাতে এত হাসছিলাম জানি না, ভুলে গেছি। যাই হোক, আমি নিজেই হাসছিলাম একা দেখছি। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম দিদির বাড়িতে, এখনও যাইনি বলতে গেলে। আমরা দিদির রাস্তা ভুলে গেছিলাম, একটা অন্য গলিতে ঢুকে গেছিলাম। তারপর দেখলাম গলিটা গাড়ি নিয়ে যাওয়ার মতো নয়, বাইক নিয়ে যাওয়ার মতো। তো তারপর আবার রিটার্ন হয়ে আবার অন্য রাস্তা ধরতে হয়েছে, এরকম ব্যাপার হয়েছে। তো একটু ঘোরাঘুরি হয়েছে। আবার আসার সময় কি হয়েছে, আসার সময় আমরা নালিকুড়ের সাইড থেকে এই দিকে না এসে, মানে আমাদের বাড়ির দিকে না ফিরে আমরা তারকেশ্বরের দিকে চলে গেছিলাম। মানে আমার একবার মনে হয়েছিল যে আমরা উল্টো দিকে যাচ্ছি। আমি গলুর বাবাকে বললাম, তো গলুর বাবাই আর সখী বললো না আমরা উল্টো দিকে যাইনি, তো ঠিক জায়গায় যাচ্ছি। তারপর অনেকক্ষণ পরে, প্রায় 54 মিনিট পর আমাদের ওর হুঁশ হয়েছে যে আমরা উল্টো সাইডে যাচ্ছি। তো তারপর আবার গাড়ি ঘুরিয়ে আবার আসা হয়েছে, মানে অনেকটাই আবার সময় আমাদের নষ্ট হয়েছে। তো এখানে দিদির বাড়িতে, এখানে গলুবাবুরা একটু বসেছে, প্রসাদ পেয়েছে, দিদির সাথে দুটো কথা বললাম। বলার পর এই যে এই রাস্তাগুলো আমাদের যাওয়ার সময় পড়েনে, আমরা ওই তারকেশ্বরের দিকে আবার কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। মনে হয় বাবা ডাকছিল। তারপর বাবা মাঝখান থেকে আবার ফিরিয়ে দিয়েছে যে বাড়ি যা, আজকে রাস্তা হবে না, এরকম ব্যাপার। যাই হোক, রাস্তাগুলো ভীষণ সুন্দর লাগছিল। অনেকক্ষণ পরে গলুর বাবাই বুঝতে পেরেছে যে আমরা অন্য রাস্তা এসেছি, রেলগেট ফেলগেট পার হয়ে তারপর বুঝতে পেরেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। আর আজকে আসি নতুন ভিডিও নিয়ে, আবার দেখা হবে যদি কাল সময় পাই, আবার না হলে অন্য একদিন। সকলকে জয় রাধে।